আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজ্য 5 অ্যানিমেলিয়া সম্পর্কে জানব। তো অ্যানিমেলিয়া এই কথাটাকে তুমি যদি ইংরেজিতে লেখো তাহলে যেরকম হবে ANIMALIA। তো তুমি যদি প্রথমের এইটুকু নাও তাহলে দেখবা ANIMAL মানে কি অ্যানিমাল, অ্যানিমাল কথাটুকু পাচ্ছ। তো অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী, ঠিক আছে? তাহলে আমরা নাম থেকেই বুঝতে পারছি যে অ্যানিমেলিয়া রাজ্য কিন্তু প্রাণীদেরকে নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রাণীদের উদাহরণগুলো বুঝে যাই তাহলে অ্যানিমেলিয়া রাজ্যের উদাহরণগুলো কিন্তু বুঝে যেতে পারবো, ঠিক আছে? তো প্রাণী কারা? তোমার আশেপাশে যাদের জীবন আছে, হ্যাঁ, আর হাঁটতে পারে তারাই হচ্ছে প্রাণী। যাদের জীবন আছে আর হাঁটতে পারে তারা প্রাণীদের উদাহরণ হবে বা অ্যানিমালিয়া রাজ্যের উদাহরণ হবে। এখন দেখো, বাঘ, এটা তো জীবন আছে, বেঁচে আছে, তাই না? আবার বাঘ হাঁটতে পারে, তাহলে বাঘ হচ্ছে অ্যানিমালিয়া রাজ্যের উদাহরণ। আবার দেখো, এটা হচ্ছে মানুষ, তো মানুষের জীবন আছে, আবার মানুষ হাঁটতেও পারে, তাহলে মানুষও হচ্ছে অ্যানিমালিয়া রাজ্যের উদাহরণ। আবার দেখো, কেঁচো, কেঁচোর জীবনও আছে, আবার কেঁচো হাঁটতেও পারে, তাহলে কেঁচো হচ্ছে অ্যানিমালিয়া রাজ্যের উদাহরণ। তো অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীগুলোকে তোমাদের বই দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তো যার পিঠের দিকে হাড় আছে বা মেরুদণ্ড আছে তাকে বলছে মেরুদণ্ডী প্রাণী, আর যার পিঠের দিকে হাড় বা মেরুদণ্ড নাই তাকে বলছে অমেরুদণ্ডী প্রাণী। তো তুমি যদি মানুষের ক্ষেত্রে দেখো তাহলে মানুষের পিঠের দিকে দেখো, এই যে এখানে কিন্তু হাড়গুলো রয়েছে, ঠিক আছে? তো এই হাড়গুলোই হচ্ছে মেরুদণ্ড। তো মানুষের যেহেতু পিঠের দিকে হাড়গুলো বা মেরুদণ্ড রয়েছে তাই মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, এই যে এখানে মেরুদণ্ডী কথাটা লেখা আছে। আবার বাঘের এই যে এই বরাবর হাড় রয়েছে বা মেরুদণ্ড রয়েছে, ঠিক আছে? তাহলে বাঘও হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আবার কেঁচোর ক্ষেত্রে যদি দেখো, তোমরা যদি কেঁচোকে কেউ নেড়ে থাকো তাহলে দেখবা যে কেঁচো একেবারে নরম, ঠিক আছে? কারণ কেঁচোর এই যে বরাবর কোনো হাড় নাই বা মেরুদণ্ড নাই, ঠিক আছে? তাহলে যার মেরুদণ্ড নাই তাকে আমরা কি বললাম? অমেরুদণ্ডী। তাহলে কেঁচো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর দেখো, এটা হচ্ছে প্যারামেসিয়াম। তো প্যারামেসিয়াম হচ্ছে প্রোটোজোয়ার উদাহরণ। তো প্রোটোজোয়া বা প্যারামেসিয়াম কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের উদাহরণ নয়, এই কথাটা মনে রাখবা। তো একটা বিষয় দেখো, অ্যানিমালিয়া এই কথাটাকে ইংরেজিতে লিখলে হয় এই যে এটা অ্যানিমালিয়া, হ্যাঁ। তো তুমি যদি দেখো এখানকার প্রথমে এইটুকু দেখো লেখা আছে অ্যানিমাল, ঠিক আছে? অ্যানিমাল। তো অ্যানিমাল মানে কি? অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী। তো অ্যানিমালিয়া রাজ্যটা হচ্ছে প্রাণীদের রাজ্য, ঠিক আছে? তাহলে অ্যানিমালিয়া রাজ্যের যে বৈশিষ্ট্যগুলা এটা কোন কোষের সাথে মিলবে বলো তো? প্রাণী কোষের সাথে মিলবে, ঠিক আছে? যেহেতু রাজ্যটা প্রাণীদের তাই প্রাণী কোষের সাথে মিলবে। তো এখানে উপরের চিত্রে এইটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, হ্যাঁ। আর এই উদ্ভিদ কোষের ভিতরে উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলো দেখানো হয়েছে। আর এই যে নিচের চিত্রে এটা হচ্ছে একটা প্রাণী কোষ, আর এখানে প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু দেখানো হয়েছে। তো তুমি যদি এখানে উদ্ভিদ কোষটার দিকে দেখো তাহলে এই যে বাইরে যে আবরণটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইটার নাম হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে? আর এই যে ভিতরে এইটার নাম হচ্ছে কোষ গহ্বর। আর এই যে নিচে একটা আবরণী দেখতে পাচ্ছ, এই যে আবরণীটা, এই আবরণীটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর এই যে এখানে অঙ্গাণুটা এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এইটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এইটার নাম হচ্ছে গলজি বস্তু। এইটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এইটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তো প্লাস্টিডের উদাহরণ হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? যদি প্লাস্টিড বলে তাহলে তুমি বেশিরভাগ ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টই বুঝবা, ঠিক আছে? আর এইটার নাম হচ্ছে লাইসোসোম। তো প্রাণী কোষের ক্ষেত্রে যদি দেখো তাহলে এইটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এইটা হচ্ছে গলজি বস্তু। এটা হচ্ছে সেন্ট্রোসোম। এইটা হচ্ছে নিউক্লিয়াস। এইটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। আর এইটা হচ্ছে লাইসোসোম। এটা হচ্ছে গহ্বর বা কোষ গহ্বর। তো তুমি যদি দেখো এখানে তাহলে উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর ছিল, ঠিক আছে? এই যে বাইরের যে আবরণীটা এটা ছিল কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যদি দেখো এখানে কোনো কোষ প্রাচীর দেখতে পাবা না।
ঠিক আছে, এখানে কোনো কোষ প্রাচীর নাই। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে বা অ্যানিমালিয়া রাজ্যে কোষ প্রাচীর থাকে না। এই কথাটা একটু মনে রাখতে হবে। তো তুমি যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো, তাহলে এইটার নাম হচ্ছে কোষ গহ্বর। তো কোষ গহ্বরটার দিকে যদি দেখো, এটা অনেক বড়, ঠিক আছে, তাহলে তুমি এই কথাটা বলতে পারো উদ্ভিদ কোষে অনেক বড় কোষ গহ্বর থাকে। আবার প্রাণী কোষের ক্ষেত্রে যদি দেখো, তাহলে এই যে এটা হচ্ছে গহ্বর লেখা আছে এখানে, তো এটাই হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে। তাহলে প্রাণী কোষে কোষ গহ্বর থাকলে খুব ছোট থাকে, ঠিক আছে, প্রাণী কোষে খুব ছোট কোষ গহ্বর থাকে, অথবা অনেক সময় কোষ গহ্বর থাকেই না, ঠিক আছে। তাহলে তুমি এই কথাটা বলবা উদ্ভিদ কোষে অনেক বড় কোষ গহ্বর থাকে, আর প্রাণী কোষে বা অ্যানিমালিয়া রাজ্যে কোষ গহ্বরটা খুব ছোট থাকে, অথবা থাকেই না। আমাদের বইয়ে লেখা আছে যে প্রাণী কোষে বা অ্যানিমালিয়া রাজ্যে কোষ গহ্বর থাকেই না। আবার তুমি যদি এখানে দেখো, তাহলে এইটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তো প্লাস্টিডের উদাহরণ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে তুমি যদি দেখো, এখানে কোনো জায়গায় ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই। এখন ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের কাজ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করা। তো দেখো উদ্ভিদ কি কাউকে খায়? সে কাউকে খায় না। কারণটা কি? কারণ তার ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড আছে, তার ফলে উদ্ভিদটা নিজের খাবার নিজে তৈরি করে এবং অন্যকে খাবার দরকারই পড়ে না। এখন দেখো অ্যানিমালিয়া রাজ্যের বা প্রাণীদের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে না, তার ফলে সে কি করে? সে অন্যকে খায়। যেমন ধরো অ্যানিমালিয়া রাজ্যের উদাহরণগুলো কি? যে কোনো প্রাণী যে হাঁটতে পারে, যার জীবন আছে, ঠিক আছে। তো হাঁটতে পারে আর জীবন আছে, এরকম আশেপাশে কে কে আছে বলো তো? মানুষ আছে। যেমন ধরো আমরা, আমাদের জীবনও আছে, আমরা হাঁটতেও পারি, ঠিক আছে। এখন দেখো মানুষ অন্যকে খায়, তাই না? মানুষ অন্যকে খায় কারণ তার প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট নাই, তার ফলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে তাকে বাঁচার জন্য অন্যকে খাইতে হবে, এই জন্য সে অন্যকে খায়, ঠিক আছে। তো আমরা এখানে লিখেছি যে অন্যকে খাওয়া, ঠিক আছে। তো অন্যকে, এই কথাটাকে বইয়ের ভাষায় বলতে পারো পর। অন্য মানে হচ্ছে পর, ঠিক আছে। আর খাওয়া, এটাকে বইয়ের ভাষায় বলতে পারো ভোজি। তাহলে মানুষ অথবা প্রাণী অথবা অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীগুলো অন্যকে খায়, অর্থাৎ এরা পরভোজী। অন্য, হ্যাঁ, বা অন্যকে, এটার একটা মানে হচ্ছে পর, আর একটা মানে হচ্ছে ভিন্ন বা আলাদা, ঠিক আছে। তো অন্যকে, এটাকে তুমি অন্য লিখতে পারো, আবার ভিন্ন এটাও লিখতে পারো। আর খাওয়ার জায়গায় খাওয়া কথাটা রেখে দাও। আর ভিন্ন, ভিন্নকে বইয়ের ভাষায় বলে হেটারো, আর একই হলে তাকে বলে হোমো। তো দেখো এখানে ভিন্ন কথাটা আছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি কি? হেটারো। তাহলে তুমি এখানে হেটারো লিখে দাও। আর খাওয়া, এটাকে বইয়ের ভাষায় বলে ট্রফিক। তাহলে তুমি অন্যকে খাই এ কথাটাও ব্যবহার করতে পারো, অথবা পরভোজী এ কথাটাও ব্যবহার করতে পারো, অথবা হেটারোট্রফিক এই কথাটাও ব্যবহার করতে পারো। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীগুলো অন্যকে খায়, অথবা পরভোজী, অথবা হেটারোট্রফিক। আবার বলেছে অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীগুলো খাদ্য গলাধঃকরণ করে। তো গলাধঃকরণ, এটার মানে হচ্ছে গিলে খায়, ঠিক আছে। দেখো মানুষ খাবার তো গিলে খায়, তাই না? তো এই কথাটাই বলেছে বইয়ের ভাষায়, গলাধঃকরণ মানে গিলে খাই। আমরা তো খাবার গিলেই খাই, এই কথাটাই বুঝিয়েছে। আর আরেকটা কথা বলেছে তোমাদের বইয়ে যে অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীগুলো হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট। দেখো এটার নাম কি বললাম আমরা? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীগুলো হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট, যেহেতু নিউক্লিয়াস রয়েছে এজন্য। তো এখন আমরা এই যে মানুষটা, এটার পুরা শরীরে ত্বক বা চামড়া, আমরা যেটাকে চামড়া বলি, এটাকে বইয়ের ভাষায় বলে ত্বক, এটার গঠনটা একটু দেখব, ঠিক আছে। তো তুমি যদি এখানে দেখো, এটা হচ্ছে একটা কোষ, আবার এটা একটা কোষ, এটা একটা কোষ। তো এরকম দেখতে যতগুলা এখানে আছে সবগুলাই হচ্ছে একটা একটা করে কোষ। তুমি যদি এখানে দেখো, অনেকগুলা কোষ মিলে তৈরি হয় টিস্যু, ঠিক আছে। তাহলে এখানকার এই যে কোষগুলা মিলে তৈরি হয়েছে টিস্যু। আবার দেখো এখানে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এরকম দেখতে এখানে যতগুলো আছে, এই যে এখানকার এগুলা সবগুলো মিলিয়ে হচ্ছে টিস্যু। আবার এখানে দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এরকম দেখতে যতগুলো আছে সবগুলো মিলিয়ে তৈরি হচ্ছে টিস্যু। আবার এখানে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এখানে যে এখানকার যতগুলা কোষ আছে সবগুলো মিলিয়ে তৈরি হচ্ছে টিস্যু। তো তুমি যদি এখানে দেখো, এখানকার এই টিস্যুর কোষগুলো দেখতে যেমন, এই টিস্যুর কোষগুলো কিন্তু দেখতে আলাদা, আবার এই টিস্যুর কোষগুলো দেখতে কিন্তু আলাদা, আবার এই টিস্যুর কোষগুলো দেখতে কিন্তু আলাদা, ঠিক আছে।
তো তুমি যদি এখানে দেখো, এখানকার বিভিন্ন রকমের কোষ দিয়ে বিভিন্ন রকমের টিস্যু তৈরি হচ্ছে, এবং দেখো সবগুলাকে একসাথে মিলিয়ে আমরা বলছি এই যে ত্বক বা চামড়া। ঠিক আছে, এটা 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 সবগুলা একসাথে মিলিয়ে হচ্ছে ত্বক বা চামড়া। তো তাহলে দেখো, মানুষের ত্বক বা চামড়া বিভিন্ন রকমের টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। এটা এক রকমের টিস্যু, এটা আর এক রকমের টিস্যু, এটা আর এক রকমের টিস্যু, এটা আর এক রকমের টিস্যু। তো জটিল টিস্যুতন্ত্র হইতে গেলে বিভিন্ন বা আলাদা রকমের টিস্যুর দরকার পড়ে। তো এখানে আমরা কি দেখলাম, এই টিস্যুগুলো হচ্ছে আলাদা রকমের টিস্যু, তাই না? তাহলে মানুষের টিস্যুতন্ত্র হচ্ছে জটিল টিস্যুতন্ত্র, বা অ্যানিমালিয়া রাজ্যের যে প্রাণীগুলো আছে তার টিস্যুতন্ত্র হচ্ছে জটিল টিস্যুতন্ত্র। তো তুমি যদি মানুষের ত্বক বা চামড়াতে কোষগুলো দেখো, তাহলে দেখো এখানে অনেকগুলা কোষ আছে। দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এখানে এতগুলা কোষ, আবার এখানে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অনেকগুলা কোষ, আবার এখানে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অনেকগুলা কোষ, এখানেও এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অনেকগুলা কোষ। তার মানে এই জায়গাটুকুতেই, হ্যাঁ, মানুষের ত্বক বা চামড়াতেই অনেকগুলা কোষ আছে। ঠিক আছে, তো অনেকগুলা কোষকে আমরা কি বলতে পারি? একের বেশি কোষ, তাই না? তো একের বেশি এটাকে বইয়ের ভাষায় বলে বহু, আর কোষকে তুমি কোষী কথাটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে তুমি এটা বলতে পারো যে মানুষের একের বেশি কোষ রয়েছে, বা অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীদের একের বেশি কোষ রয়েছে, বা এভাবেও বলতে পারো যে মানুষ হচ্ছে বহুকোষী, বা অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীগুলো হচ্ছে বহুকোষী। এটা হচ্ছে একটা পরিণত পুরুষ, আর এটা হচ্ছে একটা পরিণত স্ত্রী। এখন পরিণত পুরুষের বা পরিণত স্ত্রীর শরীরে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে ডিপ্লয়েড বা টুয়েন। তো পরিণত পুরুষ বা পরিণত স্ত্রীর যৌনাঙ্গ, অর্থাৎ যেটার মাধ্যমে বাচ্চা তৈরি করবে, সেখানকার কোষগুলো ডিপ্লয়েড বা টুয়েন কোষ থাকে। তো তুমি এই জন্য পরিণত পুরুষের নিচে টুয়েন বা ডিপ্লয়েড কোষ লিখে দাও, আর পরিণত স্ত্রী এটা নিচে টুয়েন বা ডিপ্লয়েড কোষ এটা লিখে দাও। তো পরিণত পুরুষের ক্ষেত্রে এই যে এখানে আছে টুয়েন, তো এই টুয়েন থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা এন তৈরি হবে। দেখো, 1টা 2টা 3টা 4টা এন তৈরি হয়েছে। আবার এই পরিণত স্ত্রীতে একটা টুয়েন থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে তাহলে কি হবে? 4টা এন তৈরি হবে। দেখো, 1টা 2টা 3টা 4টা এন তৈরি হয়েছে। ঠিক আছে, আর এন হলে তাকে বলে হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে দেখো, এ এন কেও বলা যাবে হ্যাপ্লয়েড কোষ, এ এন কেও বলা যাবে হ্যাপ্লয়েড কোষ, এ এন কেও বলা যাবে হ্যাপ্লয়েড কোষ, এ এন কেও বলা যাবে হ্যাপ্লয়েড কোষ। আবার এ এন কেও বলা যাবে হ্যাপ্লয়েড কোষ, এ এন কেও হ্যাপ্লয়েড কোষ বলা যাবে, এ এন কেও হ্যাপ্লয়েড কোষ বলা যাবে, এ এন কেও হ্যাপ্লয়েড কোষ বলা যাবে। ঠিক আছে, তো পরিণত পুরুষের এই যে হ্যাপ্লয়েড কোষগুলো, এগুলোকে বলে পুংগেমেট বা শুক্রাণু। আর পরিণত স্ত্রীর ক্ষেত্রে এই হ্যাপ্লয়েড কোষ, এই হ্যাপ্লয়েড কোষ, আর এই হ্যাপ্লয়েড কোষ, এই 3টা হ্যাপ্লয়েড কোষ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাকি থাকলো শুধু এই হ্যাপ্লয়েড কোষটা। তো পরিণত স্ত্রীর ক্ষেত্রে এই হ্যাপ্লয়েড কোষটাকে বলে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। ঠিক আছে, তুমি একটা জিনিস যদি দেখো, পুরুষকে বলে পুং, পুং মানে হচ্ছে পুরুষ, তাহলে পুং গ্যামেট মানে পুরুষের গ্যামেট। ঠিক আছে, তো স্ত্রীর ক্ষেত্রে যেহেতু এই গ্যামেটটা থাকছে, তাই এটাকে বলছে স্ত্রী গ্যামেট। ঠিক আছে, তো এই যে পরিণত পুরুষের যে পুংগ্যামেট বা শুক্রাণুগুলো রয়েছে, এই শুক্রাণুগুলোর মধ্যে যে কোনো একটার সাথে, তো মনে করো এটার সাথে, ঠিক আছে, এগুলোর সাথেও যুক্ত হতে পারে, কিন্তু আমরা ধরি এটার সাথে। ঠিক আছে, তো এটার সাথে পরিণত স্ত্রীর যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, এই যে এটার মিলন হবে। তাহলে একটা এন আর একটা এন, এক আর একে কত? 2, তাহলে 2টা এন তৈরি হবে। ঠিক আছে, তো 2টা এন তৈরি হলে তাকে আমরা কি বলি? ডিপ্লয়েড। তাহলে তুমি এখানে ডিপ্লয়েড কথাটা লেখো। ঠিক আছে, আর এই যে পুংগ্যামেট বা শুক্রাণু, এই যে এটা, আর স্টিগ্যামেট বা ডিম্বাণু, এই যে এটা, এই 2টার মিলনের ফলে যেটা তৈরি হলো, এই যে টুয়েনটা, এটাকে বলে জাইগোট। ঠিক আছে, তাহলে তুমি এই কথাটা বলতে পারো, অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীদের পরিণত পুরুষ থেকে হ্যাপ্লয়েড কোষ বা হ্যাপ্লয়েড পুংগ্যামেট তৈরি হয়, আর পরিণত স্ত্রী থেকে হ্যাপ্লয়েড কোষ বা হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, আর এই যে জাইগোটটা তৈরি হলো কিনা, এই জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হয়। ঠিক আছে, তো ভ্রূণের এই যে এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ বাইরে আছে, এটাকে বলে এক্টোডার্ম। ঠিক আছে, তো এক্টোডার্ম এটা কিন্তু দেখো একটা স্তর, বাইরের স্তর এটা। আবার এই যে মাঝের দিকে এই লাল অংশটা দেখতে পাচ্ছ, মাঝের দিকের এই লাল অংশটাকে বলছে মেসোডার্ম, তাহলে এটাও একটা স্তর। আর ভিতরে এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছ, এই যে হলুদ, এটাকে বলে এন্ডোডার্ম, তাহলে এটাও কিন্তু একটা স্তর। ঠিক আছে,
অর্থাৎ বাইরে একটা স্তর, মাঝে একটা স্তর, আর ভিতরে আর একটা স্তর তৈরি হচ্ছে। ঠিক আছে? তো জাইগোট থেকে ভ্রূণ তৈরির সময়টাকে বলছে ভ্রূণের বিকাশকালীন সময়। তো জাইগোট থেকে ভ্রূণ তৈরির সময়েই, অর্থাৎ ভ্রূণের বিকাশকালীন সময়েই এই যে বাইরের যে স্তর বা একটোডার্ম, আর মাঝের যে স্তর বা মেসোডার্ম, আর ভেতরের যে স্তর বা এন্ডোডার্ম তৈরি হচ্ছে। বা তুমি এভাবে বলতে পারো যে মানুষের বা অ্যানিমালিয়া রাজ্যের প্রাণীদের ভ্রূণের বিকাশকালীন সময়ে বিভিন্ন রকম স্তর তৈরি হচ্ছে। এই যে বাইরে একটা স্তর তৈরি হচ্ছে, মাঝে একটা স্তর তৈরি হচ্ছে, ভিতরে একটা স্তর তৈরি হচ্ছে।